দেখো, আজকে আমি তোমাদের থিওরি ক্লাস নেবো এখন। তো তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা একটুখানি বলে দিই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এইবারে ফোর্থ সেম সিসিতে তোমাদের আছে হচ্ছে ওয়েবস অ্যান্ড অপটিক্স, জেনারেল কোর্স এবং তোমার অনার্সের জেনেরিক ইলেকটিভ দুজনদেরই ওয়েবস অ্যান্ড অপটিক্স আছে। সিলেবাসটা মোটামুটি এই ধরনের আছে, সুপারপজিশন আছে, হ্যাঁ, কোলিনিয়ার হারমোনিক অসিলেশনের সুপারপজিশন, পারপেন্ডিকুলারের আছে, ওয়েভ মোশন, কিছুটা ফ্লুইড ডিনামিক্স আছে, সাউন্ডের কিছু অংশ, ওয়েভস অপটিক্স, ইন্টারফারেন্স, ইন্টারফেরোমিটার, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এ সংক্রান্ত বিষয়গুলো আছে। আমি যতটা পারবো তোমাদের সিলেবাস, মানে অন্তত তো 1/3 তো বটেই, আর তারপরে যতটা পারবো তোমাদের আমি কভার করার চেষ্টা করব। তো বিষয়টা বুঝতে হলে তোমাদের সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে ওয়েভ অপটিক্স, এই জিনিসটা তোমাদের জানতে হবে। দেখো, ওয়েভ অপটিক্স জিনিসটা কি? ওয়েভ অপটিক্স হচ্ছে, হ্যাঁ, অপটিক্স এর যে ব্রাঞ্চে লাইটের ওয়েভ থিওরি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ওয়েভ অপটিক্স। বেসিক্যালি লাইটের দুটো থিওরি লোকজন খুব মেনে চলে, সেটা হচ্ছে একটা হচ্ছে কর্পাসকোলার থিওরি বা আলোর কণিকা তত্ত্ব। স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দাও তো একটা। আলোর কণিকা তত্ত্ব, আর আরেকটা আছে আলোর তরঙ্গ তত্ত্ব। কিছু বিষয় আলোর কণিকা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু কিছু বিষয় আলোর কণিকা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেই জন্য সেক্ষেত্রে আলোর তরঙ্গ তত্ত্ব নিতে হয়। তো এই জিনিসটা বুঝতে গেলে আমাদের সবার আগে জানা দরকার সেটা হচ্ছে লাইট কি। লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের একটু আগে বলেছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ, আগে একবার বলেছিলেন প্রথম দিন ক্লাস করাতে। আচ্ছা, কে কে জয়েন করলো? একাই মুকুলিকা জয়েন করেছো নাকি আর কেউ জয়েন করলো? হ্যাঁ, আমি একাই আছি, ওরা কেউ নেই। ঠিক আছে, ওরা জয়েন করবে, নিশ্চয়ই জয়েন করো। তো জয়েন লাইট, করবে মনে হয়। লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই হিউম্যান আই। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন যে লাইট সোর্স আছে সেখান থেকে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আসতে পারে। আমাদের চোখে যে কোনো লাইটের সোর্স থেকে যখন আলোটা যায়, তখন আমাদের চোখের লেন্সের মাধ্যমে আমাদের যে ইয়েলো স্পট বা পিত বিন্দু আছে, সেই পিত বিন্দুতে গিয়ে ইয়েলো স্পট বা পিত বিন্দুতে গিয়ে সেটা ইনভার্টেড ছবি তৈরি করে। আমাদের চোখ, আমাদের মাথা সেইভাবে অভ্যস্ত হয়ে গেছে উল্টো ছবিটাকে দেখে দেখে পাল্টা বলে জেনে এসছে ছোটবেলার থেকে। আমাদের আর আলাদা করে সমস্যা হয় না। ঠিক আছে, তো কমপ্লিট ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তার যে বিভিন্ন অংশ রয়েছে আর তার কিছু সোর্স আছে। এসি পাওয়ার সোর্স থেকে তোমার শুরু করে তোমার রেডিও অ্যাক্টিভ সোর্স বিভিন্ন ধরনের ওয়েভলেন্থ ছাড়ে। রেডিও, টেলিভিশন এগুলো রেডিও তরঙ্গ ছাড়ে। টেলিফোন ছাড়ে মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ইনফ্রারেড,
লাইট বাল্ব, সানলাইট, এগুলো ইউভি রে প্লাস ভিজিবলও ছাড়ে, এক্সরে ছাড়ে, মেডিকেল এক্সরে সোর্স গুলো, রেডিও অ্যাক্টিভ সোর্স গুলো, আলফা বিটা গামা এরকম রে গুলো ছাড়ে। তো বিভিন্ন গুলো মাপ গুলো বিভিন্ন ধরনের হয়। রেডিও অ্যাক্টিভ যে সোর্স আছে, রেডিয়েশন যেগুলো ছাড়ছে, এসি পাওয়ার সোর্স বা রেডিও ওয়েভ, সেগুলো বিল্ডিং এর মতন বা মানুষ যতটা লম্বা তার। আস্তে আস্তে যত তুমি ডান দিকে যাচ্ছ তত ক্রমশ তোমার ওয়েভ গুলো তত ছোট হয়ে যাচ্ছে। লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক অর্থ হচ্ছে লাইটের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে ম্যাগনেটিক। যে নীল যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক কম্পোনেন্ট, আর যেটা লাল যেটা রয়েছে সেটা রয়েছে ম্যাগনেটিক কম্পোনেন্ট। দেখো দুটোই সাইন ধর্মী, সাইনুসয়েডাল, ত্রিমাত্রিক জিনিস দ্বিমাত্রিক ছবিতে বোঝানোর জন্য এরকম মনে হচ্ছে। তো এইভাবে তরঙ্গটা দুটোই যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? পরস্পরের সাথে লম্ব থেকে এক্স অক্ষের দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ তড়িৎ উপাংশ এবং চুম্বকীয় উপাংশ সেটা পরস্পরের সঙ্গে লম্ব থাকে, এবং সেটা হচ্ছে আলোর যেদিকে অভিমুখ তার সঙ্গে লম্ব ভাবে থাকে। আলো যেহেতু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং আলোর যে গতিবেগটা সেটাও মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং চুম্বক ভেদ্যতার উপরে নির্ভর করে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যদি সি হয়, সেই সিটা শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা মিউ0 এবং তড়িৎ ভেদ্যতা এপসিলন 0 এদের গুণফলের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ সি ইকুয়াল টু 1/√of মিউ0 এপসিলন 0। সবগুলো ভ্যালু যদি বসাই, তাহলে সির ভ্যালু পাবো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই যে আলোর যে গতিবেগ সেটা শূন্য মাধ্যমে যে কোনো আমাদের জানা যে কোনো কিছুর থেকে বেশি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা সর্বোচ্চ, এটা এক্সট্রিমাম হিসাবে জানি, এবং এর থেকে বেশি গতিশীল কোনো কিছু এখন অব্দি আমরা আবিষ্কার করতে পারিনি। তবে এই যে আলো সবসময় সমান বেগে গতিশীল হয় না, যদি কোনো মাধ্যমের ভিতর দিয়ে যায় তার প্রতিসরাঙ্ক, অর্থাৎ অবভিয়াসলি সেটা স্বচ্ছ হতে হবে, স্বচ্ছ মাধ্যম ছাড়া আলো যেতে পারে না। সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি এন হয়, তাহলে আলোর গতিবেগ ভি ইকুয়াল টু হবে c/n। এবার আমরা দেখলাম যে আলোর উৎস সবসময় আলো ছাড়ে। এই যে আলোটা ছাড়ে সেটা কিভাবে যায়? আমরা যদি স্থির পুকুরের জলে যদি কোনো ডিস্টারবেন্স করি, সে হতে পারে কোনো ঢিল ছুড়ি বা অন্য কোনো উপায়ে ওখানে একটা ডিস্টারবেন্স দিই, তাহলে ওখান থেকে চারিদিকে ঢেউটা ছড়িয়ে পড়ে। এখান থেকে উৎস হয়ে আস্তে 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 বাইরের দিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই যে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে, বাইরে তাদের ঢেউটা আস্তে 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 এরকম ভাবে যাচ্ছে। তুমি দেখো যে ঢেউটা যখন ছড়িয়ে পড়ছে, ঢেউয়ের যে উঁচু অংশটা সব দিকে কিন্তু সেরকম উঁচু থাকছে, আর যে নিচু অংশটা সেটা সব দিকে নিচু থাকছে। তো এইভাবে ঢেউটা ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আমি যদি বলি যে কোনো একটা পার্টিকুলার মুহূর্তে যে বিন্দুগুলো উঁচুতে রয়েছে তাদের দশা যা, যেগুলো নিচুতে রয়েছে তাদের দশা উল্টো, তারা বিপরীত দশাতে রয়েছে। অর্থাৎ উঁচু বিন্দুতে সেটা যা রয়েছে যেখানে, এবার নিচু জায়গাতে সে তার বিপরীত দশাতে, এবং নিচুর বিন্দুগুলো সমদশাতে রয়েছে। তো এইভাবে আমরা যদি দেখি, তাহলে সমদশা সম্পন্ন যে সকল বিন্দুগুলো রয়েছে তাদেরকে বলি আমরা ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। হ্যাঁ, ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ হচ্ছে সমদশা সম্পন্ন বিন্দুগুলোর সঞ্চার পথ। বিভিন্ন ধরনের আলোর উৎস বিভিন্ন ধরনের তরঙ্গ মুখ ছাড়ে। বিভিন্ন ধরনের আলোক উৎস যেমন বিভিন্ন ওয়েভ ছাড়ে, তারা বিভিন্ন ধরনের তরঙ্গ মুখ সেগুলো উৎপন্ন করে। যেমন যে কোনো বিন্দু উৎস, এখানে যে বিন্দু উৎসটা সেটা গোলাকার তরঙ্গমুখ বা স্ফেরিক্যাল তরঙ্গমুখ তৈরি করে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এবং যদি কোনো রেখা উৎস থাকে,
আলোর রেখা উৎস, অর্থাৎ এখান থেকে এই যে রেখাটা রয়েছে, লেজারের পয়েন্টারটা দেখতে পারো, দেখতে পাচ্ছ তো লেজারের পয়েন্টারটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে এইখান থেকে এটুকু যেটা হচ্ছে, এটা হচ্ছে রেখা উৎস। তাহলে সে কি করছে, চারিদিকে তরঙ্গ ছাড়ছে। তাহলে এখানে হচ্ছে সিলিন্ড্রিকাল তরঙ্গমুখ। আর আর আরেকটা আছে, সেটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট। ধরো অসীম দূরত্ব থেকে বা অনেক দূরত্ব থেকে, যেমন সূর্য থেকে যে আলোগুলো আসছে সেগুলো তোমার এই ধরনের সমতল তরঙ্গমুখ ছাড়ে। এবং এই যে অ্যারো গুলো আছে, অ্যারো গুলো হচ্ছে তরঙ্গের অভিমুখ, তরঙ্গ কোন দিকে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়েভ ফ্রন্ট এবং যে রে বা আলোক রশ্মি, তারা পরস্পরের সাথে লম্বভাবে থাকে। এবার আমরা দেখবো হাইগেনের নীতি। তরঙ্গে তরঙ্গ কিভাবে যাবে সেই নিয়ে হাইগেন তার যে তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, হ্যাঁ, সেটা ডিটেলসে পড়বে। এবং সেখানে বলছে যে আলো যে উৎস, সেখান থেকে যে কোনো জায়গা থেকে যে ডিস্টারবেন্স যেটা যাচ্ছে, যে মাধ্যম যদি সমসত্ব হয়, সব দিকে যদি সমান ডেনসিটি হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আলো কি করবে, এখান থেকে ধরো ডিস্টারবেন্স গেল, চারিদিকে সমান বেগে ছড়িয়ে পড়বে এবং একটা সময় পরে সে একটা গোলকের তলে অবস্থান করবে। এবং পরবর্তীকালে এই যে যে তরঙ্গমুখ আছে, এই যে যে সমদশা সম্পন্ন বিন্দুগুলো সঞ্চার পথ, সেটা হচ্ছে তরঙ্গমুখ। এই তরঙ্গমুখ তার যে প্রত্যেকটা বিন্দু, ধরো এই যে যে বড় বড় যে বিন্দুগুলো রয়েছে সবুজ, এই বিন্দুগুলো পরবর্তীকালে তোমার গৌণ উৎস হিসাবে কাজ করবে। এই গৌণ উৎসগুলো পরবর্তীকালে আবার এখানে তরঙ্গ ছাড়বে চারিদিকে। এবং আমি যদি বলি যে টি সময়ে যদি এইরকম জায়গাতে অবস্থান থাকে তরঙ্গ মুখটা, এবং ডেল্টা টি, টি প্লাস ডেল্টা টি, মানে আরো ডেল্টা টি সময় পরে যদি তরঙ্গটা এখান থেকে এইটুকু যায়, তাহলে তার তরঙ্গ মুখ পেতে গেলে আমাকে কি করতে হবে, এই বিন্দু থেকে সি ইন্টু ডেল্টা টি, এটা করলে যে দূরত্ব হয় সেই ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করবো। বৃত্ত অঙ্কন করলাম, এখানে বৃত্ত অঙ্কন করলাম, এখানে বৃত্ত অঙ্কন করলাম, সমস্ত বৃত্তগুলোকে কানেক্ট করে দিলাম বাইরে। স্পর্শক নিয়ে আমি যেটা পেলাম সেটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি সময় পরে ওয়েভ ফ্রন্ট। আমি যদি আগে নিতে চাই টি মাইনাস ডেল্টা টি সময়, আমি একই রকমের বৃত্ত অঙ্কন করব এবং এইখান দিয়ে আমি একটা আলাদা করে আমি রেখা অঙ্কন করব। এটা হবে টি মাইনাস ডেল্টা টি সময়। এবার হচ্ছে কি করে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটা তৈরি করে, কিভাবে গৌণ উৎস হিসাবে কাজ করছে। মনে করো এখান থেকে আলো আসছে, আলো এসে এখান থেকে প্লেন তরঙ্গমুখ এখানে রয়েছে। এই তরঙ্গমুখ এসে তোমার এইখানে একটা ছিদ্র রয়েছে, ছিদ্র মানে এখান থেকে ঢেউ আসছে, ধরো জলে ঢেউ আসছে, এটার সাথে আমি যদি তুলনা করি, জলে ঢেউ আসছে, এই দিক থেকে ঢেউ আসছে, আসার পরে এখানে এই জলের সাথে এখানে কানেকশন আছে, এখানে একটা জায়গা শুধুমাত্র ফাঁকা রয়েছে। তাহলে কি হবে, এখান থেকে আমি দেখবো যে এখান থেকে ঢেউটা বাইরের দিকে ছড়িয়ে পড়ছে। তো এখান থেকে আমরা কি করে কোনো তরঙ্গমুখ থেকে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট বা গৌণ তরঙ্গমুখ ছাড়তে পারে, সেটা কিছুটা আমরা ধারণা পেতে পারি। দেখো ওয়েভ ফ্রন্ট অ্যান্ড রে। ওয়েভ ফ্রন্টটা কি? ওয়েভ ফ্রন্ট হচ্ছে তোমার এই যে সোর্স থেকে সমদশা সম্পন্ন বিন্দুগুলোর যে সঞ্চার পথ, তাকে বলা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। হ্যাঁ, এস সোর্স, এগুলো হচ্ছে সব ওয়েভ ফ্রন্ট। আর রে অফ লাইট যদি বলি, তাহলে সেই জিনিসটা কি, তাহলে এখান থেকে এর উপরে আমি এই বরাবর ব্যাসার্ধ গুলো যেগুলো কানেক্ট করব, যেদিক বরাবর বাইরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে রে। হ্যাঁ, আমরা আমাদের যে কমন যে সেন্স বা আমরা আগে যে জ্যামিতি পড়েছি তাতে কি শিখেছি, এখানে এটা হচ্ছে স্পর্শক যদি হয়
এখানে যদি কোনো ব্যাসার্ধ থাকে, তাহলে যে কোনো বিন্দুতে স্পর্শক আর ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। মাধ্যমিকের উপপাদ্য তুমি পড়েছ। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে যে কোনো লাইট রে আর ওয়েভ ফ্রন্ট তারা পরস্পর উপরে, তাহলে সেই ক্ষেত্রে তারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। এবার দেখো এখানে প্যারালাল রশ্মি রয়েছে, এখানে ওয়েভ ফ্রন্ট গুলো কিরকম হবে, এখানে প্লেন ওয়েভ ফ্রন্ট হবে, ঠিক আছে, আর এখানে হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। আমরা আরো ডিটেলসে হাইগেনস ল অফ রিফ্লেকশন, হাইগেনস প্রিন্সিপালের সাহায্যে লজ অফ রিফ্লেকশন আমরা প্রতিষ্ঠা করব। এখানে বেসিক একটা ছবি সেটা আছে, সেটা দিয়ে রিফ্লেকশন সেটা বোঝানো হয়েছে। আমরা সাধারণত যে আলোর যে তত্ত্ব, তাতে আমরা এই এই বিষয়টা নিয়ে আমরা জানি, আলোর যে রশ্মি সেটা প্রতিফলিত হয় যে কোনো তলে, আর যে তরঙ্গ তত্ত্ব তাতে বলা হয় ওয়েভ ফ্রন্ট এসে পড়ে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তাহলে এবি ওয়েভ ফ্রন্ট এর উপরে এসে পড়েছে। হ্যাঁ, এবি ওয়েভ ফ্রন্ট এসে পড়ার জন্য এবার সেখান থেকে কি হচ্ছে, এখানে কতগুলো রে এসে পড়েছে। তাহলে এ স্মল এ ক্যাপিটাল বি, তাহলে এইখান থেকে এই যে যে রশ্মিগুলো এ বিন্দু থেকে রশ্মি বি হয়ে এতে যাচ্ছে, কারণ এখানে কোনো বাধা নেই। আবার বি থেকে যেটা আসছিল সেটা এম হয়ে পিতে যাচ্ছে, যেহেতু বাধা পেয়েছে সেই জন্য ও কি করছে, বাধা পেয়ে ও এখান থেকে গৌণ উৎস হিসাবে কাজ করছে। তার জন্য ও এইখান থেকে এইখানে তরঙ্গ ছাড়ছে। হ্যাঁ, এখানে তরঙ্গ ছাড়ছে। একই রকম ভাবে সি বিন্দুর থেকে তরঙ্গ এসে এখানে পড়াতে সে যেহেতু আর কোনো জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছে না, তখন ও এইখান থেকে ও তরঙ্গ ছাড়ছে। তরঙ্গ ছেড়ে ও এখানে এত বড়, যতক্ষণে ডি তে যেত ওই ডি রেডিয়াস নিয়ে ও তরঙ্গ, তার মানে বি বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে বি প্রাইম এম প্রাইম এ প্রাইম এদেরকে যদি কানেক্ট করো, কানেক্ট করলে বি প্রাইম এ প্রাইম এইটা পাবে তুমি হচ্ছে প্রতিফলিত তরঙ্গ মুখ। এইভাবে আমরা আলো প্রতিফলন ব্যাখ্যা করতে পারি। আলো প্রতিসরণ ব্যাখ্যা করার জন্য আমাদের কি করতে হবে, একই ধরনের তরঙ্গ মুখ এখানে এসে পড়বে, যদি কোনো বাধা না পায় তাহলে সে কি করবে, ওর সোজাসুজি ভাবে এগিয়ে যাবে। আবার যদি বাধা পায় তাহলে বাধা পাওয়ার পর সি থেকে ডি তে যাবে, আবার ডি থেকে গৌণ উৎস হিসাবে কাজ করবে। তো তোমাদেরকে যে কথা বললাম যে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি, কিন্তু যে কোনো লিকুইড বা অন্য কোনো মাধ্যমের ভিতর দিয়ে যখন যাবে তখন তার গতিবেগ সেটা হ্যাঁ কমে যাবে। সেটা রিলেশনটা কি, তার রিলেশনটা সি প্রাইম, বা আমি যদি বলি ভি ইকুয়াল টু সি বাই এন। তাহলে এখান থেকে আলো যে সময় এই দূরত্ব যেত, তাহলে অবভিয়াসলি এখান থেকে আলো কম দূরত্ব যাবে, কম দূরত্ব যাবে। একই রকম ভাবে এখান থেকেও যতক্ষণ এই দূরত্ব যাবে তার থেকেও এইদিকে না গিয়ে কম দূরত্ব যাবে। সেই জন্য তাহলে এই যে যে সময়ে যে দূরত্ব যাচ্ছে এই দূরত্বকে আমি যদি প্রতিসরাঙ্ক, নিচের মাধ্যমে প্রতিসরাঙ্ক দিয়ে ডিভাইড করি, তাহলে অবভিয়াসলি এর থেকে কম দৈর্ঘ্য পাবো। সেই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তচাপ অঙ্কন করব। সেই বৃত্তচাপ নিয়ে আমি এখানে যদি স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটাই হচ্ছে আমার প্রতিফলিত তরঙ্গমুখ। পরে আমি এই এই বিষয়গুলো আর ডিটেলস আমি প্রুভ করছি। এখানে আরেকটুখানি দেখানো হয়েছে কিভাবে ইনসিডেন্ট এবং রিফ্র্যাক্টেড রে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা গেল প্রথম অংশ। এরপরে আমি আলোর প্রতিসরণের সূত্রগুলো আমি আসছি, জল নিচ্ছি।
দেখতে পাচ্ছ? হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা এই যে যে জিনিসগুলো, এগুলো একটু আগের পিপিটিটাতে দেখাচ্ছিলাম। c equal to 1 by root of mu 0 epsilon 0, ভ্যালু গুলো বসালে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড এটা হয়। এখানে এই ধরনের ওয়েভ ফ্রন্ট গুলো ছেড়েছে, সেগুলো তোমাদেরকে বলেছিলাম। হাইগেন্স প্রিন্সিপাল কি আরো ডিটেলসে বইয়ের মতন স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে, এগুলো ডেফিনেশন গুলো, হ্যাঁ, ওয়েভ ফ্রন্ট কি সেই সমস্ত গুলো তোমাদের আছে। লজ অফ রিফ্লেকশন ফ্রম হাইগেন্স প্রিন্সিপাল, এগুলো তোমরা কিন্তু আগে উচ্চ মাধ্যমিকে প্রুভ করেছো, করেনি? উচ্চ মাধ্যমিকে তোমাদের ছিল দেখবা। তাহলে এখানে বলছে যে mn be the reflecting surface and ab be the plane wave front incident on it. ab plane wave front টা এসে ab mn reflecting surface এ এই ab wave front টা এসে পড়েছে। তাহলে আই অ্যাঙ্গেল করেছে এখানে কোনাতে, এই যে আই অ্যাঙ্গেল করেছে, এটা হচ্ছে আলোর প্রতিফলন, আপতন কোণ। The wavefront and the reflector are perpendicular to the plane of the paper. এই wavefront আর এই পারপেন্ডিকুলার, এরা এই পেপারের উপর পারপেন্ডিকুলার ভাবে রয়েছে। হ্যাঁ, since the direction of propagation of light shown in arrow, এইদিকে অ্যারোটা যাচ্ছে is perpendicular to the wavefront, the direction of propagation, that is ray, also makes an angle I with the normal. এইখানে বলছে এই যে বি, এই এবি, এই এবি যদি এই তলের সাথে আই কোণ করে থাকে, তাহলে এই পারপেন্ডিকুলারের সাথেও এই রশ্মিটা আই কোণ করে থাকবে। এটা কি বুঝতে পারলে কি পারলে না বল? স্যার আরেকবার বলুন। দেখো এই এই যে এবি, এই এবির সাথে এই এই যে রেখাটা, এটা পারপেন্ডিকুলার, এই রেখাটা। তার মানে আমি তোমাকে দেখো, এইটা রয়েছে আই অ্যাঙ্গেল করেছে, তাই তো? এটা হচ্ছে আই। তাহলে এই যে এই যে অ্যাঙ্গেলটা, এইটা কত? এটা তো পারপেন্ডিকুলার, তো এর সাথে 90 ডিগ্রিতে থাকে। তাহলে এটা কত হবে? এটা হবে 90, হ্যাঁ, 90 ডিগ্রি মাইনাস আই।
এটা বুঝলে না? এটা বুঝতে পারলে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস আই হলো। আবার দেখো এই যে রেখাটা এ বি, ওই যে বলছিলাম যে তরঙ্গ মুখের সাথে, এই তরঙ্গ মুখের সাথে এই যে রেটা, এটা তো 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এইটা যদি 90 ডিগ্রি মাইনাস আই হয়, তাহলে এই কোণটার মান কত? দুটো মিলে এইখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আই, তাহলে এইটা কত? বুঝতে পারলে না? আরে এইটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আই, তাহলে বাকিটুকু কত? বুঝতে পারছো না? বেসিক জিনিস তো। এইটা 90 ডিগ্রি মাইনাস আই, বুঝতে পেরেছো? এটা এই, এটা বুঝতে পারছো না? এই এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এইখান থেকে যদি এইটা আই যায়, তাহলে এইটুকু 90 ডিগ্রি মাইনাস আই, এইটা কে কে বোঝেনি? এটা কে কে বোঝেনি? আরে দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, একটা কোণ আই, তাহলে অন্যটা কত? এটা কার কার অসুবিধা আছে বলো তো? বুঝতে পেরেছো মুখলিকা? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আই, তাহলে এই কোণটা হচ্ছে তাহলে আই। এইটাই বলছে, the direction of propagation, that is the ray, also makes an angle with the normal at the point of incidence. From Huygens principle, every point of wavefront AB acts as the source of secondary wavelets. Huygens principle কি বলছে? তরঙ্গমুখের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুই গৌণ উৎস হিসেবে কাজ করে। The time in which the disturbance B reaches C, ডিস্টারবেন্সটা বা তরঙ্গটা যতক্ষণে বি থেকে সি তে পৌঁছায়, ততক্ষণে কি করে? সেকেন্ডারি ওয়েভলেটস ফ্রম এ, এ বিন্দুও তো তরঙ্গ ছাড়ছে। আমার তো তরঙ্গ তত্ত্ব প্রথম কথাটাই বলে যে হাইগেনের তরঙ্গ তত্ত্বে যে কোনো বিন্দু, তরঙ্গের উপরে অবস্থিত যে কোনো বিন্দু গৌণ উৎস হিসাবে কাজ করে। তাহলে বি বিন্দু থেকে ডিস্টারবেন্স যতক্ষণে সি বিন্দুতে যাচ্ছে, ততক্ষণে কি হচ্ছে? এতে তো নিচে যেতে পারছে না। নিচে যেতে পারছে না কেন? কারণ এখানে প্রতিফলক তল রয়েছে, সামনে তো বাধা দিয়ে দিয়েছে। বাধা দিলে কি করবো? গাড়ি ঘুরিয়ে এইদিকে চলে যাবে, সেরকম ব্যাপার। তাহলে ও তরঙ্গ চতুর্দিকে এরকম করে ছাড়ছে। তাহলে এ উইল স্প্রেড আউট ইন অল ডিরেকশন, উইল হ্যাভ রেডিয়াস বিসি। বিসি যতটা দূরত্ব, সেই দূরত্বের সমমানের একটা রেডিয়াস এডি ও ছাড়লো। A sphere is drawn with A as center and radius BC. Any tangent plane through C, C বিন্দু থেকে আমি যদি যে কোনো tangent plane বা স্পর্শক আঁকি, touching the sphere D, then gives the reflected wavefront. The disturbance from any point E
তাহলে ই বিন্দু থেকে ডিস্টারবেন্স যাবে কি করবে, এফ হয়ে এখান থেকে আবার ছড়াবে। The reflection from the reflector F must then reach the reflected wavefront in the time of disturbance from A reaches D. যতক্ষণ এ থেকে ডি তে যাচ্ছে ও তাহলে তাকে এই বিন্দু পৌঁছানোর কথা। ইফ এফ জি ইজ ড্রন, তাহলে হ্যাঁ এফ জি ইজ ড্রন পারপেন্ডিকুলার টু দা সিডি, সিডির উপর আমি লম্ব টানি, যদি আমি ইএফ প্লাস এফ জি, এই যে ইএফ প্লাস এফ জি, এইটা যদি আমি এডির সাথে সমান করে দিতে পারি বা বিসির সাথে সমান করে দিতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হবে। তাহলে এখান থেকে আমরা ছবির থেকে কি পাচ্ছি, এফ জি বিসির উপরে পারপেন্ডিকুলার। দেখো এই যে এফ জি, এই যে এফ জি, সরি এফ এইচ পারপেন্ডিকুলার টু বিসি, এফ এইচ পারপেন্ডিকুলার টু বিসি, এটা আমরা আঁকলাম। and consider the right angle ABC, right angle triangle ABC and ADC। হ্যাঁ ABC আর ADC আমরা কনসিডার করতে থাকবো, ABC আর ADC এই দুটোই সমকোণ, কেন এই কোণটা সমকোণ, এই কোণটাও সমকোণ, এই দুটো সমকোণ আছে। আর এদের ক্ষেত্রে দেখো এডি, এই এডি আর বিসি সমান, কেন সমান, কারণ আমরা যখন এঁকেছি তখনই দুটো সমান। আর এসিটা কমন, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রেও যা আছে এই ত্রিভুজের ক্ষেত্রেও একই আছে। তাহলে এইভাবে আমরা ধাপে ধাপে তিনটা তার কন্ডিশন আমি স্যাটিসফাই করে আমি ত্রিভুজ এবিসি আর এডিসি পরস্পরকে আমরা কি করলাম, সর্বসম প্রমাণ করে দিলাম। হ্যাঁ এটা সর্বসম চিহ্ন হবে, হ্যাঁ চিহ্নটা একটুখানি কারেকশন করে নিও তোমরা যখন এগুলো নোট নেবে বা খাতাতে লিখবে যখন। তাহলে এবার এখান থেকে বিএসি আর ডিসিএ ইকুয়াল টু আর, কি হচ্ছে বিএসি আর ডিসিএ, বিএসি আর ডিসিএ দুটো সমান। হ্যাঁ এটা এটা আর এর সাথে সমান হচ্ছে, রিফ্লেক্টেড রে বলছি। অ্যাগেইন এফ এইচ পারপেন্ডিকুলার এবি, এফ এইচ পারপেন্ডিকুলার এটা তো এবি না, এটা এটা বিসি, বিসি। হ্যাঁ এটা এটাও একটু কারেকশন করে নেবে, এফ এইচ পারপেন্ডিকুলার বিসি। তাহলে এইখান থেকে আমরা এইচ এফ সি ইকুয়াল টু বিএসি ইকুয়াল টু ডিসিএ ইকুয়াল টু জিসিএফ, এটা কিন্তু এবিটা একটু কারেকশন করে নেবে, এবি হবে না, হ্যাঁ এটা হবে ডিসি হবে, বিসি হবে, এটা করে নেবে। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ সর্বসম করলাম, সর্বসম করার জন্য এফ জি আর এইচ সি পরস্পর সমান হলো, এই এফ জি এফ জি আর এফ জি আর এইচ সি পরস্পরের সাথে সমান হলো। নাও দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস এফ এইচ সি আর এফ জি সি, এফ এইচ সি আর এফ জি সি এই দুটোর থেকে এফ জি সি, তাহলে অ্যাঙ্গেল জি এফ জিসিএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল এইচ এফ সি অ্যান্ড এফ সি ইজ কমন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইএফ প্লাস এফ জি, ইএফ প্লাস এফ জি ইএফ প্লাস এফ জি এটা কার সাথে সমান হলো, বিএইচ প্লাস এইচ সি, যেটা কিনা আবার ফার্দার
বিসির সাথে সমান, বিএইচ প্লাস এইচসি মানে বিসির সাথে সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সিডি ইজ দ্য ট্রু রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি আই ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি সিএ ইকুয়াল টু আর। তার মানে এখান থেকে আই ইকুয়াল টু আর, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর এই যে যা কিছু আমি এঁকেছি সমস্ত কিছু কাগজের তলে অবস্থিত, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এরা একই সমতলে থাকে। একই রকম ভাবে তোমরা আলোর প্রতিসরণের সূত্রটাও এইভাবে প্রমাণ করতে পারো। তাহলে আলো তরঙ্গ এ প্লেন ওয়েভ ফ্রন্ট এবি ইনসিডেন্ট অন দ্য প্লেন রিফ্লেক্টিং সারফেস এমএন, এমএন এর উপর এসে পড়েছে, দুটো মিডিয়ামকে আলাদা করেছে। এই পাশে 1 নম্বর মিডিয়াম, এটা 2 নম্বর, ওই পাশে V1 যার বেগ বেশি, ওই পাশে বেগ কম। তাহলে এর থেকে when the point A of the wavefront touches the reflecting surface, এই বিন্দুতে যখন টাচ করে ফেলেছে, the point B away from the surface, এটা B সারফেস থেকে দূরে রয়েছে। And by the time disturbance B reaches C at the surface of separation, তাহলে এই বি থেকে এই টাইমে আসতে যতক্ষণ সময় লাগছে, সেকেন্ডের ওয়েভস ফ্রম এ বিন্দু থেকে কি করছে, অ্যাকোয়ার্ড এ রেডিয়াস এডি, এডি দূরত্ব যাবে ইন দ্য মিডিয়াম 2, যেখানে বিসি এই যে দূরত্ব, তাকে আমি যদি V1 দিয়ে ভাগ করি, অর্থাৎ এই মাধ্যমে আলোর গতিবেগ দিয়ে, তাহলে সেটা দ্বিতীয় মাধ্যমে এডি দূরত্বকে আলোর গতিবেগ দিয়ে আমি ভাগ করলে একই ভ্যালু পাবো। A sphere of radius AD with A is center, A as center is drawn. A tangent plane CD through C touching the sphere gives the refracted wavefront. এটাকে আমরা প্রুভ করতে গেলে সিডি যে রিফ্র্যাক্টেড ওয়েভফ্রন্ট, আমাদের কি করতে হবে, আমাদের এটা প্রুভ করতে গেলে the disturbance from any point E, the incident wavefront should after reference reach the point G on CD. তাহলে আমাকে এটা প্রমাণ করতে গেলে অন্য যে কোনো বিন্দু থেকে এফ হয়ে এখানে জি বিন্দুতে পৌঁছাতে হবে, তাহলে আমরা সেটা প্রমাণ করতে পারবো। তাহলে এখান থেকে EF বাই V1 প্লাস FG বাই V2 ইকুয়াল টু হবে AD বাই V2। EF বাই V1 প্লাস FG বাই V2 ইকুয়াল টু হচ্ছে AD বাই V2। আবার সেটাই আবার হবে PC বাই V1 এর সাথে সমান। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, F is perpendicular to BC drawn, এখান থেকে আমি এই বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, এখান থেকে আমি লম্ব অঙ্কন করলাম। তাহলে এখান থেকে BC বাই V1, এই যে এই BC এই দূরত্ব আসছে, এইখানে দেখো V1 বেগ, তার জন্য V1 ইকুয়াল টু হচ্ছে BH বাই V1, BH বাই V1 প্লাস HC বাই V1। এটা যেহেতু দুটোই V1 মানে প্রথম মাধ্যমে রয়েছে, এটি করলে হবে EF বাই V1, EF বাই V1 প্লাস FG বাই HC বাই V1, HC বাই V1, তার মানে এই অংশটা প্লাস এই অংশটা বাই V1, যেহেতু BH EF এর সাথে সমান। তাহলে আমরা যদি HC বাই V1 ইকুয়াল টু FG বাই V2 এটা প্রমাণ করতে পারি, তাহলে আমাদের আসল উদ্দেশ্য সাধিত হবে। Now from the similar triangles ABC and FHC, এই যে ABC আর FHC, এই যে সদৃশকোণী দুটো ত্রিভুজ আছে, সেই ত্রিভুজ থেকে আমরা এই শর্তটা প্রমাণ করতে পারি। FC বাই AC ইকুয়াল টু হচ্ছে HC বাই BC। দেখো FC বাই AC ইকুয়াল টু হচ্ছে HC বাই BC, HC বাই BC, সেটা হবে FC বাই AC ইকুয়াল টু হচ্ছে FG বাই AD। একইভাবে আমরা প্রমাণ করতে সর্বসমতার সূত্র তোমরা জানো,
তাহলে আমরা এই যে উপরে যে 4 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, v1 by v2 equal to fg by cg, hc by v1 equal to হচ্ছে fg by v2, আমরা যেটা আমাদের দরকার সেটা প্রমাণ করতে পারলাম। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এই যে সিডিটা হলো রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। अगेन BAC equal to I, BAC এই অ্যাঙ্গেলটা হচ্ছে I, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ACD equal to R, ACD এটা equal to R অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে sin I by sin R equal to sin BAC by ACD, sin BAC by ACD। এটা করো, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, BAC এই এ কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এই যে যেটা BC, তার মানে BC বাই AC, মানে BC বাই AC, ভাগ মানে উল্টে যায়, সে এবার হচ্ছে ACD, ACD সি বিন্দুর কোণের সাপেক্ষে ACD হচ্ছে, তাহলে AD বাই CD, সরি AD বাই AC, সেটা উল্টে গিয়ে হচ্ছে AC বাই AD হলো, তাহলে BC বাই AD সেটা হবে V1 বাই V2 এর সাথে সমান। এইভাবে আমরা আলোর প্রতিসরণের সূত্রটাও আমরা প্রমাণ করতে পারি। আর এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমরা কি দেখছি, যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব, তারা সবগুলোই কাগজের তলে অবস্থান করছে। সুতরাং এখান থেকে আমরা আলোর প্রতিসরণের সূত্র আমরা প্রতিষ্ঠা করতে পারলাম। এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো বারংবার আসে, হোয়াট কাইন্ড অফ ওয়েভ লাইট ওয়েভ ইজ, মানে আলোক তরঙ্গ কি ধরনের তরঙ্গ, ছবি এঁকে দেখাও। তাহলে আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা ওই ছবি এঁকে দেখাতে হবে। এক্সপ্রেস দ্য ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস ইন টার্মস অফ μ0 ε0, দ্য সিম্বল অফ দ্য ইউজুয়াল মিনিং। এটা করবা, সির ভ্যালু বের করবা, হ্যাঁ, হাইগেনস প্রিন্সিপাল ব্যাখ্যা করবা, ওয়েভ ফ্রন্ট কি, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট ছাড়ে সেরকম উৎসের নাম করো, লজ অফ রিফ্লেকশন এগুলো প্রমাণ করতে হবে। আর আমি আরেকটা জিনিস, সেটা তোমাদের গুগল ক্লাসরুমে অলরেডি জয়েন করে, মো আছো? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তাহলে তোমাকে আমি ইনভাইটেশন লিংক পাঠাবো, তুমি এই জয়েন করে দিও। তাহলে আমি এইখানে না কতগুলো বইপত্র আমি দিয়েছি, সেই বইপত্রগুলো তোমার সুবিধা হবে। এই যে ম্যাটেরিয়ালটা, হ্যাঁ, ওয়েভ নেচার অফ লাইট, হ্যাঁ, এই যে যেটা আছে, এই ম্যাটেরিয়ালটা তোমাদের শেয়ার করে দিয়েছি। দুই একটা ওই টাইপিং এর মিস্টেক, সেটা যদি বাদ দাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি অনেক কিছুই এখান থেকে হেল্প পাবে। আর তার সাথে ফিজিক্সের বাংলা বই আছে দুই একটা, যদি তোমরা মনে করো যে বাংলাতে লিখবা, তার জন্য কিছু বইপত্র আছে। উচ্চতর সনবিদ্যা, যুগল কিশোর মুখোপাধ্যায়, এই বইগুলো তোমাদের গুগল ক্লাসরুমে দিয়েছি। এছাড়া আলোকের সমাবর্তন বলে একটা বই, সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়, এই বইগুলো খুব বিশেষ, খুব দামি বই। সলিড অ্যাঙ্গেল এবং অ্যাকোস্টিক্স অফ বিল্ডিং, এই নিয়ে কিছু স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছি, এইগুলো দেখো, ঠিক আছে? আমি তোমাকে লিঙ্কে জয়েন করার পাঠাবো, অবশ্যই জয়েন করে যাও, তাহলে সুবিধা পাবে। স্যার বৃষ্টি পাঠিয়ে দিয়েছে আমাকে।
লিঙ্ক পাঠিয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে জয়েন করে যাও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। রেগুলার ক্লাসে জয়েন করো, যখন যখন রুটিন আছে সেটা দেখে, তাহলে দেখবো তোমাদের খুব উপকার হবে। হ্যাঁ,